ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাইকমিশন। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেন, বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ঢাকা দিল্লি আগের মতোই একসঙ্গে কাজ করছে। দুদেশের আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি উল্লেখ করে তিনি এ সময় আরও বলেন, আশুগঞ্জ ও আখাউড়া সড়কের কাজও পুনরায় দ্রুত শুরু হবে। সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছর সারা দেশে 32,666 মণ্ডপে পূজা উদযাপন হবে। এজন্য থাকছে কঠোর নিরাপত্তা। এছাড়া প্রথমবার মণ্ডপে কাজ করবে স্বেচ্ছাসেবক। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার হাসিনা একটি দুর্নীতির নাম। বন্দুকের ভয় দেখিয়ে দেশে ক্ষমতায় ছিল তার সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে যাত্রাবাড়ির মাতুয়াইল মেন্দিবাড়ি এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালক ইমন, নুরু ব্যাপারী ও বাবুর পরিবারকে আর্থিক সহযোগিতাকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশের মানুষের সাথে হাসিনার কোনো সম্পৃক্ততা ছিল না দেখে তাকে দেশ থেকে পালাতে হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যায়নি। কিন্তু আপনারা যারা সাংবাদিক, তারা অনেক চাপের মুখে, অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন। আপনারা কোনো চাপের মুখে আপনারা মাথা নত করবেন না, কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দসই লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে। তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয়। আবার যেন এই মানুষ, এদেশের মানুষ যেন বন্দী না হয়, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এই সময়ে উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি এই প্রতিষ্ঠানটি, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল
সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পিবিআই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত এই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেওয়ার দলটির আইনি বাধা কেটে গেছে বলে জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে, তার রাজনৈতিক দলকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। আইনি প্রক্রিয়ার আর কোনো কিছু বাকি নেই, বরঞ্চ এটা খুবই হতাশার ব্যাপার যে তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার সমস্ত রকমের ক্রাইটেরিয়া তারা ফুলফিল করা সত্ত্বেও, যেখানে উচ্চ আদালত খুব পরিষ্কারভাবে বলেছে যে তাদের এই সিদ্ধান্তটা অসৎ উদ্দেশ্যমূলক ছিল, ম্যালাফাইড ইন্টেনশনে এটা করা হয়েছে, সেই জায়গাটাতেই তাদের আসলে অনেক আগেই এই নিবন্ধনটি হয়ে যাওয়া উচিত ছিল। নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের। এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কিভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয় সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হয়েছে তার মধ্যে দিয়ে পাওয়া যাবে। রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 2:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এই সময় শিক্ষার্থী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। শিক্ষার্থীদের এক পক্ষের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এই ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে নারী ও পুরুষ শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করেছে। শুরু হয়েছে কারখানার উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ জানায় সকালে শ্রমিকরা সব কারখানায় প্রবেশ করেছে, উৎপাদনও শুরু করেছে। এখন পর্যন্ত কোনো কারখানায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। এদিকে গত কয়েকদিনের অস্থিরতায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে। অন্যদিকে আশুলিয়ায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে পোশাক শিল্পে অস্থিরতার অভিযোগে 2 জনকে আটক করেছে। শ্রমিকদের সাথে অন্যান্য কুচক্রী মহল যারা আসলে বাংলাদেশের চায়নাতে এই শ্রম বাজারটা থাকুক এবং এই গার্মেন্টস শিল্প থাকুক, বিদেশি চক্রান্তে এবং দুষ্কৃতকারীদের মদদে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা যদি দাবি দেওয়া দেখেন, তাদের যে দাবি দেওয়াগুলোর সাথে শ্রম আইনের কোনো সম্পর্ক নাই এবং সেই দাবি দেওয়াগুলো কোনোভাবেই বলা যায় না এটা শ্রমিকদের পক্ষ থেকে এসেছে। রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে এই পর্যন্ত 12 থেকে 15,000 রোহিঙ্গা ঢুকেছে উখিয়া টেকনাফে। স্থল ও নৌপথে অন্তত 30টি পয়েন্ট দিয়ে গেল কয়েক দিনে অনুপ্রবেশ করেছে তারা। মূলত একাধিক দালাল চক্রের
হাত ধরে তারা ঢুকে পড়েছে বাংলাদেশে। তবে নতুন করে আসা এসব রোহিঙ্গার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে, উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার। ফলে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নতুন আসা এই রোহিঙ্গারা। যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই। দীর্ঘ 18 বছর পর স্বনামে ফিরল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার HB আব্দুস সালাম পিন্টু কলেজ। প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নামে কলেজের নামকরণ থাকায় এমপিও বাতিল করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানটির। এমনকি দীর্ঘদিন ধরে ন্যূনতম সরকারি সাহায্য সহযোগিতাও পায়নি শিক্ষক, কর্মচারী ও দরিদ্র শিক্ষার্থীরা। আব্দুল লতিফের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদের তীরে 1999 সালে HB আব্দুস সালাম পিন্টু কলেজ প্রতিষ্ঠা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। কিন্তু 2006 সালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এমপিওর কার্যক্রম স্থগিত হয়ে যায়। এই দুঃশাসনের কবলে পড়ে আজকে আমরা প্রায় নিঃস্ব। তাই আমি এই বৈষম্য থেকে দূরীকরণের লক্ষ্যে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আমাদের কলেজটা অতি সত্বর এমপিওভুক্তিকরণের মধ্য দিয়ে প্রায় 32 জন শিক্ষক কর্মচারীর জীবনের আর্থিক পরিবর্তন আসুক। আওয়ামী লীগ নেতাকর্মীদের রসানলে পড়ে HB আব্দুস সালাম পিন্টু কলেজ। নাম পাল্টে নামকরণ করা হয় হাদিরা বাহাদুরীচর কলেজ। মিথ্যা মামলা দেয়া হয় অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নামে। জোর করে গভর্নিং বডির পদ দখল করে নেয় আওয়ামী লীগ নেতারা। এমপিও করার নামে শিক্ষক কর্মচারীদের নিকট থেকে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এই কলেজ এমপি হওয়ার পরে শুধুমাত্র সালাম মিন্টুর নাম থাকার কারণে এই কলেজ এমপিও থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দেয়। কিন্তু আমরা আজকে চরম বৈষম্যের শিকার। আব্দুল সালাম পিন্টু সাহেবের নামে কলেজটি প্রতিষ্ঠিত হয় বিগত আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রতিহিংসা পরায়ণ হইয়া এক যুগেও কলেজটি এমপিওভুক্ত করেন নাই, যে কারণে শিক্ষক কর্মচারীরা অর্ধাহারে অনাহারে মানবত জীবনযাপন করিতেছে। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, রাজনৈতিক অস্থিরতার সময়ে কলেজ আঙিনার মূল্যবান জিনিসপত্র সহ কেটে নেওয়া হয় গাছপালা। লেখাপড়ার মান ভালো হলেও আওয়ামী লীগ নেতাদের কারণে নাজুক অবস্থায় পড়ে কলেজটি। ক্যান্টিন ছিল, যেখানে আব্দুল সালাম পিন্টু সাহেব নিজের খরচে এখানে ক্যান্টিন পরিচালনা করতেন, ছাত্রদেরকে সুযোগ সুবিধা দিতেন। বৈষম্য শিকার আমরা তার সাথে যেভাবে অবৈধভাবে বিভিন্ন মিথ্যা মামলাতে হয়রানি করছে, অনুরূপভাবে আমাদের প্রতিষ্ঠানটি তার নাম থাকার কারণেই শুধু এমপিভুক্ত হয়নি। এই কলেজটা জানি কোনোটা সালাম মিন্টুর নামে HB আব্দুল সালাম পিন্টু কলেজটি জানি হয়, এমনকি এমপিভুক্ত জানি হয়, এটাই জোর দাবি এই এলাকার সবাই। আমি HB আব্দুল সালাম মিন্টু কলেজের স্টুডেন্ট ছিলাম। আমরা বর্তমানে এই কলেজটিকে এমপিভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। স্বৈরাচার পতনের পর পুনরায় কলেজের আগের নামের সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফায়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। খালিশপুর
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে রড মিস্ত্রিরা অসাবধানতাবশত 5 তলা থেকে পড়ে 3 জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত 3 জনের মধ্যে রাব্বির গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। নারায়ণগঞ্জ রূপগঞ্জে নিরীহ ছাত্র হাটাবর মোবারক হোসেনকে পানিতে ডুবিয়ে হত্যাসহ নিরীহ গ্রামবাসীর ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আব্দুস সামাদ সহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে সামাদ সহ তার বাহিনীর সন্ত্রাসীদের প্রতীকী পুষ্পস্তকা দাহ করেন। দুপুরে উপজেলার হাটাবো আতলাসপুর এলাকার কালাদি রূপসী সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রোবেল ভুইয়া, ফেরদৌস বাড়ি, কাউসার বাড়ি, হাফেজ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজাহার ভুইয়া প্রমুখ। এই বিষয়ে সামাদ বাহিনীর প্রধান আব্দুল সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের হোসেন বলেন, সামাদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক নেতা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিএনপির সভাপতি শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন। রিয়াজউদ্দিন আহমেদ মনি দীর্ঘ 18 বছর পর আজ দেশে ফিরে প্রথমেই জিয়াউর রহমানের মাজারে যান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কারণেই অনেকেই দেশের বাইরে চলে যেতে বাধ্য হন। দীর্ঘদিন পর তারা আবারও স্বাধীন দেশে ফিরেছেন। বর্তমানে সংকটময় সময়ে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। আক্রান্ত আমার এবার চট্টগ্রাম সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় গৃহ নির্মাণ নগদ অর্থ প্রদান করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। ফটিকছড়ি ভোজপুর এলাকায় পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি হুজুরের প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ ইউএই রাস আল খাইমা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এসব বিতরণ করা হয়। ফটিকছড়ি, হাটহাজারী, ফেনী, নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন রজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।